সকালবেলা বিছানার উপর উঠিয়া বসিয়াই পীতাম্বর ওরফে পীতমবাবু একটা 1.5 বিঘত আন্দাজ হাই তুলিয়া ও সেই সঙ্গে চিনে পটকা ছোঁড়ার মতো 3টে তুড়ি দাগিয়া স্বগত বলিলেন, হন্যে হয়ে উঠেছি। কি কুক্ষণেই যে পুণ্যাম নরক অ্যাভয়েড করবার জন্যে এ কাজটা করতে গিয়েছিলাম। উফ, কেঁদে কোকিয়ে গালিয়ে চেঁচিয়ে গিন্নি যেন মেনিনজাইটিসের মতো মাথার ভিতরটা ছারখারে দিতে বসেছে। আর ছেলেটা আবারে হাফ আওয়ারে কোয়ার্টারে গির্জের ঘড়ির মতো হাঙ্গামা করে ঘুমের পাট একেবারেই তুলে দিয়েছে। এরপর একদিন কিছু একটা করে বসবো বলে রাখছি। প্রীতম স্যান্ডেল রাগ করে না, কিন্তু যখন করে না পাশের ঘর থেকে নারী কণ্ঠে কে বলিল, ওগো, এখানে অন্ধকারে সিন্দুকটার ভেতর অবধি ঠিক দেখতে পাচ্ছি না, এটা একটু বারান্দায় বার করে দাও তো। রিং থেকে সেফটি পিনটা কোথায় যে খুলে পড়ল, কিছুতে যদি হাতড়ে পাচ্ছি। পীতমবাবু মনে মনে গর্জিয়া উঠিলেন, অত্যাচার, অনাচার, অরাজকতা। সেফটি পিন পাচ্ছ না বলে আমি এখন ঘুমের চোখে তোমার পিতামহের আমলের জাহাজি সিন্দুকটা কাঁধে করে দৌড়াদৌড়ি করি। জাহান্নামে যাক তোমার সেফটি পিন। বাহিরে মিহি গলায় বলিলেন, মেধোকে ডেকে বলো না সিন্দুকটা বার করে দিতে, আমার শরীরটা ভালো নেই তেমন। নারী কণ্ঠ কিছু উচ্চে উঠিল, বেলা 6টা হয়ে গেল, এখনও বিছানায় শুয়ে শুয়ে গা মোড়ামুড়ি দেয়া হচ্ছে। আমার খেটে খেটে প্রাণ গেল, আর উনি শুধু আরাম করবেন। এসো বলছি শিগগির বাইরে, নইলে কুরুক্ষেত্র হবে। পীতমবাবু একবার নেপথ্যে পরলোকগতা মাতৃদেবীকে স্মরণ করিয়া সুরসুর করিয়া পাশের ঘরে প্রবেশ করিলেন। ভাঁড়ারের সিন্দুকটি নিরামিষ চাল ডাল ও আমিষ ইঁদুর আরশোলার বেশ পুরা 2 কি 2.5 মণ হইবে। পীতমবাবু তাহা তুলিতে চেষ্টা করিয়া না পারিয়া তাহাতেই কাঁধ দিয়া ঘর্মাক্ত কলেবরে দরজার আলোর দিকে ঠেলিয়া লইয়া যাইতে লাগিলেন। এই আকস্মিক আন্দোলনে ভীত হইয়া একটি নেংটি ইঁদুর এক ছিদ্রপথে সিন্দুক হইতে তড়াক করিয়া বাহির হইয়া পীতমবাবুর গলার উপর অবতীর্ণ হইয়া তাহার শিরদাঁড়া বাহিয়া নামিয়া গেল। পীতমবাবু আরে আরে বলিয়া ইঁদুরটিকে তাড়াইতে গিয়া একটু বেসামাল হইয়া মেজের উপর গিন্নির রক্ষিত 1 বাটি সরিষার তেলের উপর বসিয়া পড়িলেন। গিন্নি তারস্বরে চিৎকার করিয়া উঠিলেন, 1 ফোঁটা কাজ করতে এসে অমনি পোয়াখানেক তেল উল্টে বসল। বাবারে বাবা, আমি তো আর পারি নে। সে কোন রাজ্যি থেকে নসুখুড়োকে সেধে সেধে ঘানির তেল আনাই, তার হয়ে গেল। বলি রোজ যে 1 গঙ্গা গিলে উজাড় করো, তা যায় কোথায়? একটা কাঠের বাক্স নেড়ে সরাতে গিয়ে যে হাঁপিয়ে ফুঁপিয়ে তেলের বাটি উল্টে গোল্লায় গেলে একেবারে। পীতমবাবু অ্যাডিং ইনসাল্ট টু ইনজুরি বলিয়া কি একটা বলিতে গেলেন, তাহাতে উল্টা উৎপত্তি হইল। গিন্নি আবার হাঁকিয়া উঠিলেন, আরে রেখে দাও তোমার ইঞ্জিরি, ইঞ্জিরি আদালতে গিয়ে বলো। 1 পয়সার যার দেহে সামর্থ্য নেই, সে আবার ইঞ্জিরি বলে, মুখে আগুন অমন ইঞ্জিরির। পীতমবাবু অনুযোগের সুরে বলিতে আরম্ভ করিলেন, আরে বাবা, কিন্তু কে সে কথা শোনে। গিন্নি আরও খাপ্পা হইয়া উঠিলেন, তোমার বাবাকে যা বলতে চাও তাকে গিয়ে বলো, আমি কিসে তোমার বাবা হলাম শুনি? 1 বাটি তেল উল্টে আবার রস করবার চেষ্টা হচ্ছে। দূর হও এক্ষুনি আমার ভাঁড়ার থেকে, নইলে ওই বাকি তেলটুকুনও মাথায় ঢেলে দেব বলছি। পীতমবাবু দেখিলেন তাহার প্রিয়তমা পত্নী সত্য সত্যই কিছু উত্তেজিতা হইয়াছেন। তিনি তাই গেঞ্জির উপর তেলের ছোপটুকুকে পরাজয়ের টিকারূপে বহন করিয়া অক্ষত দেহে অবিলম্বে ভাঁড়ার গৃহ পরিত্যাগ করিলেন। স্নান করিতে করিতে পীতমবাবু ভাবিতে লাগিলেন, এ কি স্বামীর প্রতি স্ত্রীর এই যে ব্যবহার, ইহাই কি চিরন্তন? সীতা, সাবিত্রী, গান্ধারী, দময়ন্তী, শকুন্তলা, বেহুলা কি তবে পত্নী সম্মার্জনী পীড়িত কবির পরিহাস মাত্র? পতি পরম গুরু, এ মন্ত্র কি স্ত্রীলোকের মর্মে স্থান না পাইয়া অবশেষে তাহার চিরুনিতে আশ্রয় লইয়াছে? দেহগোদের উপর একই নিদারুণ বিস্ফোড়া।
প্রীতমবাবু নিজ চিন্তার স্রোতে গা ভাসাইয়া দিয়া মাথায় ঘটির পর ঘটি জল ঢালিয়া চলিয়াছেন। চৌবাচ্চা নিঃশেষ, তাহাতে ভ্রুক্ষেপ নাই। হঠাৎ স্নানাগারের বাহির হইতে তীক্ষ্ণ কণ্ঠে কে বলিল, খুব যে নবাবি করে জলটুকু খরচ করে রাখছ, কলে তো জল নেই। আমরা কি সব শালপাতায় গা হাত পা পুঁছে স্নানের কাজ সারব নাকি? রাস্তার কল থেকে 4-5 বালতি জল তুলে তবে তুমি আপিসে যাবে, বুঝলে? প্রীতমবাবু আতঙ্কে স্নানের জল ছাপাইয়া ঘামিয়া উঠিলেন। তিনি বাহিরে আসিয়া অন্যমনস্কতার দোহাই দিয়া পার পাইবার চেষ্টা করিলেন, কিন্তু নির্দয়া নারী হৃদয়ে তাহার সে বেদনাপূর্ণ আবেদন ন্যাকামো বলিয়া অভিহিত হইল। অগত্যা তিনি বালতি হস্তে রাস্তায় জল আনিতে বাহির হইলেন। ভাবিয়াছিলেন মেধোকে উৎকোচ দানে বশ করিয়া উন্মুক্ত রাজপথে বালতি হস্তে বিচরণ করার অপযশ হইতে আত্মসম্মান রক্ষা করিবেন, কিন্তু মেধো তাহাকে পাশ কাটাইয়া সিঁড়ির পথে মা ঠাকুরন ডাকছেন বলিয়া উপরতলায় উধাও হইয়া গেল। প্রথম 2 বালতি জল প্রীতমবাবু লোকচক্ষুর অন্তরালে বাড়ির মধ্যে আনিলেন, কিন্তু 3য় বালতি লইয়া তিনি সবে দরজার গোড়ায় পা দিয়াছেন, এমন সময় পিছনে কে করিয়া অট্টহাস্য করিয়া উঠিল। প্রীতমবাবু ঘাড় ফিরাইয়া দেখিলেন নেপেন ভাদুড়িকে। নেপেন ভাদুড়ি তাহার সহিত এক আপিসে কাজ করে এবং সময় পাইলেই অবান্তর কথা বলিয়া সকলের চিত্ত বিনোদন করে। এইভাবে ধরা পড়িয়া প্রীতমবাবু লজ্জায় আতঙ্কে শিহরিয়া উঠিলেন। নেপেনবাবু বলিলেন, আরে সান্ডেল মশাই, দিন দুপুরে জল চুরি করে কোথায় পালাচ্ছেন? প্রীতমবাবু কোনো উপায়ে আত্মসম্মান বজায় রাখিবার জন্য বলিলেন, আর ভাই, চাকর বেটা পালিয়েছে, দুর্দশার পার নেই, বলো কেন? উপরের বারান্দা হইতে ঘন কৃষ্ণ দেহখানি অর্ধেকের অধিক বাহির করিয়া ঝুঁকিয়া পড়িয়া মেধো চিৎকার করিয়া উঠিল, বাবু শিগগির করুন, মা ঠাকুরনের চানের বেলা হয়ে যাচ্ছে। হে ধরনী, দ্বিধা হও, এ কি নিদারুণ অপমানের আগুনে আমায় পুড়িতে হইল। প্রীতমবাবু 1 মিনিটে 3-4 বার রং বদলাইয়া করুণ নেত্রে নেপেনবাবুর দিকে চাহিয়া কোনো কথা না বলিয়া বালতিটা তুলিয়া লইয়া উপরে চলিয়া গেলেন। নেপেনের অট্টহাস্যে পথঘাট ধ্বনিত হইয়া উঠিল। সে ধ্বনি যেখানে প্রীতমবাবু স্ত্রীর নিকট 1 বালতি জল কম আনার জন্য জবাবদিহি করিতেছিলেন, সেখানেও পৌঁছিল। প্রীতমবাবু ক্ষণেকের জন্য কি যেন একটা আতঙ্কে শিহরিয়া উঠিলেন। স্ত্রী বলিলেন, ও আবার কীরকম ঢং করছ? প্রীতমবাবু বলিলেন, কিছু না, আপিসের বেলা হয়ে গেছে। স্ত্রী বলিলেন, ওইখানে ভাত বাড়া আছে, নিয়ে খেয়ে আপিসে বেরো, ফেরবার পথে 2টো ডাব কিনে এনো, মেধো বললে তোমাদের আপিসের কাছে পাওয়া যায়। 2 হস্তে 2টি ডাব লইয়া নিজে আপিস হইতে গৃহাভিমুখে যাইতেছেন ও নেপেন ভাদুড়ি তাহার সহকর্মীদিগের নিকট উক্ত ঘটনার সরস ব্যাখ্যা করিতেছে। এই চিত্র অন্তরে অঙ্কিত করিয়া প্রীতমবাবু কম্পিত চরণে আপিসের দিকে রওনা হইলেন। আপিসে ঢুকিয়াই তিনি দেখিলেন নেপেন ভাদুড়ি জন-10 ছোকরা গোছের কর্মচারী পরিব্যাপ্ত হইয়া কি যেন একটা অভিনয় করিতেছে। প্রীতমবাবু বুঝিলেন যে তাহার গার্হস্থ্য জীবনের সহিত এ অভিনয়ের খুব নিকট কোনো যোগ আছে। তিনি মুখ ফিরাইয়া কোনো কল্পিত সরলরেখা অনুসরণ করিয়া শটান নিজের টেবিলে গিয়া বসিলেন। নেপেন ভাদুড়ি যে সকল কর্মচারীদিগকে লইয়া জটলা করিতেছিল, তাহারা একে একে নিজের টেবিলে গিয়া বসিতে লাগিল। কেহ কেহ প্রীতমবাবুর টেবিলের পাশ দিয়া যাইতে যাইতে তাহার পিঠ চাপড়াইয়া বাকাপ প্রীতমবাবু বলিয়া তাহাকে সম্ভাষণ করিয়া গেল, যেন প্রীতমবাবু তাহাদের নিকট সান্ত্বনার জন্য কখনো আবেদন করিয়াছিলেন। একজন বলিয়া গেল, ব্রাদার, তোমার শুনছি বড় দুঃসময় চলেছে। আমাদের পাড়ার ভুটানি বাবার একটা মাদুলি জোগাড় করে ধারণ করো না, দেখো অভ্যর্থ গ্রহ শান্তি হবেই হবে। বলবো বাবাকে তোমার কথা?
প্রীতমবাবু নাক মুখ সিটকাইয়া বলিলেন, না না, তোমায় অত পরোপকার করতে হবে না। বলিয়া ব্যস্ত দেখাইবার জন্য একটা আধমনে লেজার টান দিতে যাইয়া টেবিলের ও নিজের ধুতিখানার উপর একটা লাল কালির দোয়াত উল্টাইয়া ফেলিলেন। রাগে ক্ষোভে প্রীতমবাবু পাগলের মতো হইয়া উঠিলেন। কাপড়ে কালি লাগা দেখিলে সুভাষিনী অর্থাৎ প্রীতমবাবুর গৃহিণী তাহাকে কি যে না বলিয়া লাঞ্ছিত করিবেন তাহা প্রীতমবাবু ভাবিতেই পারিলেন না। তাহার মানসিক অবস্থা যখন পত্নী ভয়ে বিত্রস্ত, কোনো এক আগ্নেয়গিরির ন্যায় ধুমায়িত, কম্পিত ও বিচলিত, ঠিক সেই সময় নেপেন ভাদুড়ী আসিয়া প্রীতমবাবুর থুতনিতে হাত দিয়া গাহিয়া উঠিল, দাদারে আমার, দরগায় লাগাও সিন্নি, পীরের কৃপায় হবেন গিন্নি, তোমা পরে সদয়া। প্রীতমবাবু বহু বর্ষের অনভ্যাস ভুলিয়া হঠাৎ পম্পিয়াই বিধ্বংসী ভিসুভিয়াসের মতো সংহার মূর্তি ধরিয়া জ্বলিয়া উঠিলেন। একবার দি লাস্ট স্ট্র বলিয়া সিংহনাদ করিয়াই প্রীতমবাবু ঝুঁকিয়া পড়িয়া টেবিলের নিচ হইতে ওয়েস্ট পেপার বাস্কেটটা তুলিয়া লইয়া নেপেন ভাদুড়ীকে তীব্র বেগে আক্রমণ করিলেন। নেপেন আত্মরক্ষার জন্য যথেষ্ট চেষ্টা করিয়াও কিছু করিতে পারিল না। প্রীতমবাবু তাহার পশ্চাতে রাস্কেল রাস্কেল বলিয়া চিৎকার করিতে করিতে ছুটিয়া সিঁড়ির নিকট তাহাকে চাপিয়া ফেলিলেন। ধর্ষিত নেপেনের উপর উদ্যত ওয়েস্ট পেপার বাস্কেট প্রীতমবাবু উদ্যত বজ্র ইন্দ্রের ন্যায় শোভা পাইতে লাগিলেন। এমন সময় তিনতলার সিঁড়ি বাহিয়া আপিসের ছোট সাহেব নামিয়া আসিলেন। তাহার মেম সাহেব সেদিন তাহাকে গলদা চিংড়ির সহিত তুলনা করিয়া কি বলাতে তাহার চিত্ত কথঞ্চিৎ বিক্ষিপ্ত ছিল। সম্মুখে এইরূপ দৃশ্য দেখিয়া তিনি ভীষণ চটিয়া গেলেন ও বড়বাবুকে ডাকিয়া নেপেন ভাদুড়ীর 5 টাকা ও প্রীতমবাবুর 10 টাকা জরিমানার ব্যবস্থা করিয়া দিলেন। প্রীতমবাবু অনেক করিয়া সাধ্য সাধনা করা সত্ত্বেও সাহেবের কঠিন প্রাণে দাগ মাত্র পড়িল না। জরিমানার কথাটা প্রীতমবাবু গিন্নির কাছে অনেক দিন ঢাকিয়া রাখিয়াছিলেন, কিন্তু মাসান্তে সুভাষিনী যখন তাহার নিকট হইতে বেতনের টাকা গুনিয়া লইতেছিলেন, তখন টাকা কম দেখিয়া প্রীতমবাবুকে প্রশ্ন করিলেন, এ কি 10 টাকা কম কেন? প্রীতমবাবু আমি এই কিনা বলিয়া কি একটা বলিতে গিয়া ভুল পথে ঢোক গিলিয়া বিষম খাইয়া বসিলেন। তিনি পুনর্বার স্বাভাবিকভাবে নিঃশ্বাস ফেলিতে আরম্ভ করিলে পর গিন্নি আবার তাড়া দিয়া তাহাকে বলিলেন, সত্যি কথা বলো বলছি, নইলে অনর্থ হবে। রেস খেলেছ, বাজি হেরেছ, কি করেছ? প্রীতমবাবু বলিলেন, না, জরিমানা দিয়েছি। সেদিন কীরকম মাথাটা গরম হয়ে উঠল। তাই কি রাস্তায় মারপিট করেছিলে? ও মা, কি হবে গো, বুড়ো বয়সে শেষকালে মারামারি করে থানা পুলিশ করলে? ও মা গো, আমায় কিনা ইয়েও শুনতে হলো। প্রীতমবাবু যতই বলেন, আরে না না, থানা নয়, পুলিশ নয়, আপিসে। গিন্নির ততই শোক বাড়িয়া চলে। ওগো, তুমি আসামির কাঠগড়ায় দাঁড়ালে শেষকালে, মুখে চুনকালি মাখলে। এমন সময় নসু খুঁড়ো আসিয়া পড়ায় গিন্নি প্রীতমকে ছাড়িয়া তাহার পায়ের কাছে ধূপ করিয়া বসিয়া পড়িলেন এবং ডুকরাইয়া কাঁদিয়া উঠিলেন। ও নসু খুঁড়ো, বুড়ো বয়সে মারপিট। নসু খুঁড়ো গর্জিয়া উঠিলেন, স্টুপিড, আসন্ন কোথাকার, তুমি স্ত্রীলোকের গায়ে হাত তোলো। প্রীতমবাবু দেখিলেন তিনি ক্রমে গভীর হইতে অতল জলে গিয়া পড়িতেছেন। তিনি এবার প্রাণপণ করিয়া গিন্নির কান্না, খুড়ার গর্জন সব ডুবাইয়া চিৎকার করিয়া বলিলেন, পুলিশেও যায়নি, সুভাষিনীকেও মারিনি, ন্যাপা ভাদুড়িকে সিঁড়ির মোড়ে চেপে ধরেছিলাম বলে সাহেব জরিমানা করেছে। গিন্নি বললেন, ও, আপিসে গিয়ে বুঝি ওই সব করা হয়? নসুখুড়া বলিলেন, তা আগে বলনি কেন?
সুভাষিনী এতক্ষণ পুলিশ সংক্রান্ত কলঙ্ক ভীতি হইতে সামলাইয়া উঠিতেছিলেন। তিনি এখন ঝঙ্কার দিয়া বলিয়া উঠিলেন, ছেলে ছোকরাদের মতো ধস্তাধস্তি করতে তোমাদের কি একটু ঘেন্নাও হয় না? 10-10টা টাকা! এখন কি তোমাদের বাঁদুরে পনার জন্য খোকার দুধ বন্ধ করব, না সকালে নিরামিষি খেয়ে দিন কাটাবো? নসুখুড়া বিচার কার্য নিয়ত সলোমানের ন্যায় মুখ করিয়া বলিলেন, না না, শিশুর দুগ্ধপান বন্ধ করা কদাপি উচিত হইবে না। তাহার উচিত হইবে আগামী 1 মাস কাল ট্রামে আপিস যাতায়াত না করিয়া পদব্রজে গমনাগমন করা। সুভাষিনী অন্ধকারে যেন আলোক দেখিতে পাইয়া আনন্দে মুখ উদ্ভাসিত করিয়া বলিলেন, ঠিক বলেছ নসুখুড়ো, হেঁটে হেঁটে আপিস যেতে হলে ওনার রসের কিঁড়ে একটুখানি হালকা হয়ে আসবে, ছ্যাবলামি করাও একটু বন্ধ হবে। প্রীতমবাবু নসুখুড়ার দিকে একবার বিষ নেত্রে তাকাইলেন, কিছু বলিলেন না। সুভাষিনী খুড়া মহাশয়ের রায়ে বিশেষ প্রীত হইয়াছিলেন। তিনি খুশি মনে স্বামীকে বলিলেন, তুমি যাও তো গো, 6 পয়সার কচুরি নিয়ে এসো গে, মেধো খোকাকে খেলা দিচ্ছে। নসুখুড়ো, একটু বসে চা খেয়ে যাও। নসুখুড়া একটা নিকেলের ডিবা বাহির করিয়া তাহা হইতে একটি তীব্র গন্ধ নস্য লইয়া 1 মাসাধিকাল রজক দর্শন বঞ্চিত রুমালের নাক মুছিয়া বলিলেন, বিলক্ষণ! তা তোমরা যদি বলো, তাহা হইলে কি আমি তোমাদের ইচ্ছার বিরুদ্ধে কিছু করিতে পারি? প্রীতমবাবু 6টি পয়সা হস্তে লইয়া খাবারের দোকানে কচুরি আনিতে চলিলেন। মনে হইল, কচুরি না হইয়া যদি নসুখুড়ার জন্য বিষ আনিবার জন্য এ যাত্রা হইত, তাহা হইলে তাহার অন্তরে অন্তত কিছু সুখের সঞ্চার হইত। যে ব্যক্তি পুরুষ হইয়া উৎপীড়িত পুরুষের বেদনা বোঝে না, বরং তাহার যন্ত্রণা আরও বাড়াইয়া দিবার চেষ্টা করে, তাহার উপযুক্ত পুরস্কার বিষই, কচুরি নহে। হঠাৎ মনে হইল, কচুরি খাইয়াও তো কেহ কেহ কলেরা হইয়া মারা যায়। নসুখুড়াকেও বাসি দেখিয়া কচুরি খাওয়াইতে পারিলে তাহারও হয়তো একটা ভালো মন্দ ঘটিতে পারে। দোকানে পৌঁছাইয়া প্রীতমবাবু বলিলেন, বেশ ভালো রকম বাসি কচুরি আছে। দোকানদার অবাক হইয়া তাহার মুখের দিকে চাহিয়া রহিল, বলিল, সে কি মশাই, বাসি কচুরি কি আবার কেউ বিক্রি করে নাকি? যেন কলকাতার ময়রার অভিধানে বাসি বলিয়া কোনো শব্দই নাই। প্রীতমবাবু বলিলেন, আরে বাপু, কুকুরকে খাওয়াতে হবে, সস্তা টস্তা করে দাও না থাকে তো। ময়রা অগত্যা যেন খুব অনিচ্ছার সহিত তাহাকে 1 ঠোঁয়া কচুরি বাহির করিয়া দিল। প্রীতমবাবু সানন্দে কচুরি লইয়া গৃহে চলিলেন। মনে মনে বলিলেন, কলেরা না হোক, অন্তত 2-4 দিনের জন্য ঘর থেকে বেরোনো বন্ধ তো হবে। একখানা কচুরি মুখে দিয়াই নসুখুড়া বলিলেন, থু 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 থু, ছ্যা ছ্যা, এই কি উদ্যোকার কচুরি নাকি? বাবাজি, তোমাকে ময়রা ঠকাইয়াছে। এ কচুরি নিদেন পক্ষে 3 দিবসের বাসি মাল। গিন্নি বলিলেন, বলি, তুমি কি চোখের মাথা খেয়ে দোকানে গিয়েছিলে নাকি? যাও, শিগগির খাবারটা বদলে নিয়ে এসো। এদিকে চায়ের জল ফুটে উঠল, কোনো কাজ কি তোমায় দিয়ে হবে না? প্রীতমবাবু নিজের সযত্ন কল্পিত প্রতিহিংসার পথ এমন করিয়া হঠাৎ বন্ধ হইয়া যাইতে দেখিয়া মরিয়া হইয়া বলিলেন, না না, ও কিছু তেমন বাসি নয়। হাতে গরম না হলেই কি খাবার বাসি হয়? খান না খুড়োমশাই, কিচ্ছু হবে না। খুড়া শিরঃ সঞ্চালন করিয়া বলিলেন, না 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 বাবাজি, আমার আর এই বাসি খাইবার বয়স নাই। গিন্নি হাঁকিলেন, শিগগির যাও বলছি, নইলে তোমায় রাত্রে ভাতের বদলে ওই কচুরি খেয়েই থাকতে হবে।
প্রীতমবাবু হতাশ হইয়া পুনর্বার ঠোঁয়া হস্তে পথে বাহির হইলেন। মুখখানা তাহার হস্তস্থিত বাসি কচুরি অপেক্ষাও শুষ্ক ম্লান। ট্রামের পয়সা না পাওয়াতে আজকাল প্রীতমবাবু আপিসে প্রায়ই লেট করিতে লাগিলেন। বড়বাবু তাহাকে আড়ালে ডাকিয়া বলিলেন, এ কথা সাহেবের কানে গেলে মুশকিল হইবে। প্রীতমবাবু তাহাকে বলিলেন যে কোনো ঘোর বিপদে পড়িয়া তাহার বর্তমানে ট্রামে যাতায়াত করিবার সংস্থান নাই, কি করিবেন? বড়বাবু বলিলেন, যেমন করিয়া হোক আপিসে সময়ে না পৌঁছাইলে বিপদ অনিবার্য। প্রীতমবাবু গৃহে ফিরিয়া স্ত্রীকে বলিলেন, আপিসে লেটে পৌঁছানোতে বড়বাবু শাসিয়েছেন, রিপোর্ট করবেন, বুঝলে? গিন্নি বলিলেন, কেন, পথে কি খেলা করো নাকি? দেরি হয় কেন? সকালে বাজার করে তোমার ফুট ফরমাস খেটে ভাত পেতে দেরি হয়, তারপর যদি ট্রামের পয়সা না পাই তাহলে পাংচুয়াল হতে হলে আপিসে দৌড়ে যেতে হবে। সুভাষিনী বিষ কণ্ঠে উপদেশ দিলেন, তবে এ কটা দিন দৌড়েই যেও। হতাশা ও গত্যন্তর বিহীনতা প্রীতমবাবুকে পাগলের মতো করিয়া তুলিল। তিনি চিৎকার করিয়া উঠিলেন, না, ট্রামেই যাব, আলবাদ যাব। গিন্নি আরও জোরে বলিলেন, অমন করে জানোয়ারের মতো চেঁচাচ্ছ কেন? মারবে নাকি? প্রীতমবাবু বলিলেন, হ্যাঁ মারব, যদি ফের আমার কথার উপর কথা বলো তো মারি খাবে। গিন্নি বোঁ করিয়া ঘুরিয়া ঘরের বাহিরে চলিয়া গিয়া দরাম করিয়া দরজাটা বন্ধ করিয়া বাহির হইতে শিকল তুলিয়া দিয়া চিৎকার করিয়া বলিলেন, তুমি আজ নিশ্চয়ই মদ খেয়ে এসেছ, তা নইলে আমায় মারতে ওঠো? থাকো আজ ওই ঘরে বন্ধ হয়ে, আজ তোমার খাওয়া দাওয়া বন্ধ। নেশা ছুটলে পর আমার কাছে মাপ চাইবে, তবে তোমায় আমি ছাড়ব। ঝাঁটা মারো অমন পুরুষ মানুষের মুখে, চামারের মতো কথা শোনো একবার, বলে কিনা মারবে, ইত্যাদি ইত্যাদি। প্রীতমবাবু চিৎকার করিয়া বলিলেন, খোলো বলছি দরজা, তা নইলে লাঠি মেরে ভেঙে ফেলবো। ভাঙো না, ক্ষমতা থাকে তো, তারপর বাড়িওয়ালাকে গুনগার দিও। প্রীতমবাবু দরাম করিয়া দরজায় একটা লাথি মারিলেন। পায়ে লাগিল বটে, তবে দরজার কিছুই হইল না। ডাকিলেন, মেধো, মেধো। শুনিলেন গিন্নি বলিতেছেন, মেধো, ওদিকে যাস তো ঝাঁটা মেরে বিদায় করব। প্রীতমবাবু হতাশ হইয়া একটা বেতের চেয়ারের উপর বসিয়া পড়িলেন। আপিস হইতে ফিরিয়া কিছুই খাওয়া হয় নাই, কি করিবেন? একখানি প্রবাসী পড়িয়াছিল, তুলিয়া লইলেন। প্রথমে চোখে পড়িল একটি প্রবন্ধ, নরনারীর সমান অধিকার। প্রীতমবাবু ভাবিলেন, হায় রে, সেরকম কি সুদিন আমাদের কখনো হবে? 3-4 ঘণ্টা অতিবাহিত হইয়া গেল। কয়েকবার ডাকাডাকি করিয়াও সুভাষিনীর কোনো সাড়া পাওয়া গেল না। একবার তোপসে মাছ ভাজার একটা উগ্র মধুর গন্ধ দমকা হাওয়ার সহিত ঘরের ভিতর ঢুকিয়া প্রীতমবাবুর রসনায় বান ডাকাইয়া দিয়া আবার মিলাইয়া গেল। তিনি চিৎকার করিয়া বলিলেন, ওগো লক্ষ্মীটি, দরজা খোলো, খিদেই প্রাণ গেল, আমি দৌড়েই আপিসে যাব, দরজা খোলো। শুনিলেন ভর্জিত মৎস্যজড়িত জিহবায় নসুখুড়া সুভাষিনীকে বলিতেছেন, না না, খুলিয়া কাজ নাই, মাতাল মানুষ পুনরায় যদি প্রহার আরম্ভ করে, আমি এ বয়সে রোধ করিতে পারিব না। দরজা বন্ধই রহিল। প্রীতমবাবু প্রবাসীর গল্প ও প্রবন্ধ শেষ করিয়া বিজ্ঞাপনগুলি পাঠে মনোনিবেশ করিলেন। হঠাৎ দেখিলেন একখানা ছবি। একজন লোক আদেশ করিবার ন্যায় ভঙ্গিতে হস্ত প্রসারিত করিয়া দণ্ডায়মান, চক্ষু দিয়া তাহার অপূর্ব জ্যোতি নিঃসারিত হইতেছে। তাহার সম্মুখে দলে দলে লোক, কেহ করজোড়ে, কেহ হাঁটু গাড়িয়া, কেহ বা সাষ্টাঙ্গে প্রণত। ছবিটির নিচে বড় অক্ষরে লেখা রহিয়াছে, অদ্ভুত ইচ্ছা শক্তি।
পথহারা চলৎশক্তির হিতপ্রায় পথিক মরুভূমির মধ্যে হঠাৎ ওয়েসিস দেখিতে পাইলে যেমন নিঃশ্বাসে প্রশ্বাসে পুনর্জন্মের আশ্বাস পাইয়া পুনর্বার চাঙ্গা হইয়া ওঠে, প্রীতমবাবু বিজ্ঞাপনটি দেখিয়া তেমনি ক্ষুধা তৃষ্ণা, বন্দিদশা, নসুখুড়া, তোপসে মাছ সব ভুলিয়া আধভাঙা বেতের চেয়ারখানার উপর যতটা পারেন সোজা হইয়া বসিলেন। তাহার অন্তরে যেন কোটি বিহঙ্গম কোনো এক নূতন উষার আশা সূর্যের পানে চাহিয়া গাহিয়া উঠিল, আর ভয়ে নাই, দুঃখ হল অবসান। প্রীতমবাবু পাঠ করিলেন, অদ্ভুত ইচ্ছাশক্তি। ইচ্ছাশক্তির প্রভাবে মানুষ কি না করিতে পারে। পৃথিবীতে এই যে এত বিফলতার ক্রন্দন, এত উৎপীড়িতের ব্যাকুল আর্তনাদ, ইহার মূলে রহিয়াছে ইচ্ছাশক্তির অভাব বা অশিক্ষিত ভাব। আমাদের শিক্ষা অনুসারে চলিলে আপনি বর্তমানে যতই পরনির্ভরশীল, কাপুরুষ ও অপরের উপর প্রভাবহীন হউন না কেন, 3 মাসের ভিতর আপনার কথায় লোকে উঠিবে, বসিবে। এ শক্তি লাভের জন্য আপনাকে কিছু খাইতে হইবে না, কিছু ধারণ করিতে হইবে না। নিছক মানসিক শক্তির উপযুক্ত ব্যায়ামের দ্বারা আপনি দিনে দিনে অধিক হইতে অধিকতর শক্তিশালী হইয়া উঠিবেন। এ শক্তি আপনার ভিতরেই আছে, আমরা মাত্র আপনাকে জাগ্রত করিয়া তুলিব। নিচের ঠিকানায় পত্র লিখুন। শ্রী প্রভাবানন্দ স্বামী, পোস্ট বক্স 0313, কলিকাতা। প্রীতমবাবু ভাবিলেন, কি আশ্চর্য! আর আমি একটা সামান্য নারীর দ্বারা উৎপীড়িত হয়ে কি করব তা ভেবে কুল পাচ্ছি না। কালই আমি স্বামীজিকে চিঠি লিখে সব ঠিক করে ফেলব। গভীর রাত্রে ঘরের দরজা খুলিয়া সুভাষিনী দেখিলেন তাহার স্বামী অঘরে নিদ্রা দিতেছেন। মুখ তাহার কি একটা বিজয়ানন্দের আলোকে উদ্ভাসিত। সুভাষিনী মনে মনে বলিলেন, মদের এমনই গুণ বটে, পেটে ভাত পড়েনি একটাও, ঘুমের ঘরে মুখ করেছে দেখো, যেন কে ওকে লাটের গদিতে বসিয়ে দিয়েছে। প্রভাবানন্দ প্রীতমবাবুকে লিখিলেন, আপনি যে আমাকে পত্র লিখিয়াছেন, তাহার জন্য আপনাকে আমি সপ্রশংস সম্ভাষণ করিতেছি। আপনি এই পত্র লিখার সঙ্গে সঙ্গে শক্তি লাভের পথে অনেক দূর অগ্রসর হইয়াছেন। আপনি যদি অপরের ইচ্ছাশক্তির বিরুদ্ধে সংগ্রাম করিতে অক্ষম হন, তাহার কারণ এই যে আপনি আজন্ম সজ্ঞানে ও অজ্ঞানে এই ধারণাই মনে পোষণ করিয়া আসিয়াছেন যে আপনি অপর হইতে অধম। এই মনোভাব আপনাকে দূর করিতে হইবে। আপনি পত্রোত্তরে 13 টাকা আমায় পাঠাইলে আপনাকে আমি মতলিখিত পুস্তক অদ্ভুত ইচ্ছাশক্তি পাঠাইয়া দিব। পুস্তকানুগত নির্দেশ অনুসারে কার্য করিলেই আপনি ক্রমে ক্রমে প্রবল ইচ্ছাশক্তি লাভ করিয়া পৃথিবীকে পদতলে আনিতে পারিবেন। প্রীতমবাবু অবিলম্বে নিজের ঘড়িটি বন্ধক দিয়া 15 টাকা সংগ্রহ করিয়া স্বামী প্রভাবানন্দকে পাঠাইয়া দিলেন। অদ্ভুত ইচ্ছাশক্তি আসিল। ছাদের ঘরে লুকাইয়া বসিয়া পুস্তকের প্রথম অধ্যায় পাঠ করিয়া প্রীতমবাবু বলিলেন, তাহার ইচ্ছাশক্তি আছে অনেক, কিন্তু তাহা চতুর্দিকে ছড়াইয়া পড়িয়াছে। সেই ছত্রভঙ্গ ইচ্ছাশক্তি একত্র করিতে হইলে তাহাকে কোনো কঠিন কার্য প্রত্যহ একাগ্র মনে কিয়ৎকাল ধরিয়া করিতে হইবে, যথা সুতার জট ছাড়ানো। অনেকটা সুতা জট পাকাইয়া তাহা এক মনে খুলিতে থাকিলে বিক্ষিপ্ত ইচ্ছাশক্তি শীঘ্রই ওই জটের মধ্যে কেন্দ্রীভূত হয়। প্রীতমবাবু গিন্নির ক্রোশের সুতার বান্ডিল একটি অপহরণ করিয়া ছাদের ঘরে লইয়া খুলিয়া জট পাকাইয়া ফেলিলেন। তারপর জট ছাড়াইবার পালা।
প্রীতমবাবু যতই একদিক খোলেন, উহা ততই অপর দিকে দ্বিগুণ জট পাকাইয়া যায়। 3 দিন ধরিয়া প্রীতমবাবু তাহার বিক্ষিপ্ত ইচ্ছাশক্তির কণাগুলি একত্র করিবার চেষ্টা করিয়াও দেখিলেন সুতায় যে জট সেই জট। গিন্নি তাহাকে ঘন ঘন ছাদের ঘরে যাইতে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, আশেপাশে সব গেরস্থ মানুষের বাড়ি, বৌছিরা ছাদে বড়ি দিতে চুল শুকোতে ওঠে, তুমি ছাদে কিসের জন্য ঘোরাঘুরি করো? প্রীতমবাবু বলিলেন, না, ঘোরাঘুরি তো করি না, এই একটু বিশ্রাম হয়। সন্দিগ্ধ চিত্ত গৃহিণী সে কথায় বিশ্বাস না করিয়া একদিন হঠাৎ যখন স্বামী এক মনে সুতার জট খুলিতে ব্যস্ত, সেই সময় ছাদে গিয়া উপস্থিত হইলেন। রাশিকৃত সুতা দেখিয়া তাহার তো চক্ষু স্থির। তিনি বলিলেন, ও মা, বুড়ো বয়সে তুমি কি শেষে ঘুড়ি উড়াতে আরম্ভ করলে নাকি? ছি ছি, লোকে বলবে কি? খবরদার, আর তুমি ছাদে উঠে এসব করবে না। স্বামী বলিলেন, ঘুড়ি আবার কোথায় উড়াই? এ কি ঘুড়ির সুতো? তাই তো দেখছি, এ আমার বুনবার সুতো, তুমি পেলে কোথায়? আমি বলে সুতো নেই দেখে খোকাকে মারধর করলাম, মেধোকে কত গাল দিলাম, আর দেখো দেখিন তুমি সুতোটুকুন নিয়ে এখানে খেলা করছো। ফের যদি আমার সুতোয় হাত দেবে তো দেখতে পাবে। বলিয়া তিনি জট পাকানো সুতার রাশি লইয়া চলিয়া গেলেন। প্রীতমবাবু অতঃপর আপিসে অবসর সময়ে টোয়াইন সুতা জট পাকাইয়া ও খুলিয়া 2-3 সপ্তাহের মধ্যে প্রথম পাঠ শেষ করিলেন। দ্বিতীয় অধ্যায়ের নাম আমি। স্বামীজি লিখিয়াছেন, আমি কে? আমি সব। আমি সৃষ্টিকর্তা বিষ্ণু, আমি পালনকর্তা ব্রহ্মা, আমি সংহারক মহেশ্বর। আমার মধ্যেই সৃষ্টি, আমিই সৃষ্টি, আমিই স্রষ্টা। আমি ছাড়া আর কিছু নাই। দ্বিতীয় পাঠের উদ্দেশ্য ছাত্রকে নিজের উপর বিশ্বাসবান করা। উপায় প্রত্যহ প্রাতে, মধ্যাহ্নে ও রাতে 100 হইতে 1000 বার আমি মাহাত্ম্যসূচক কোনো মন্ত্র জপ করা। ইহাতে সজ্ঞানে অজ্ঞানে সর্বতোভাবে মানসক্ষেত্র আত্মবিশ্বাস বাড়িতে সিক্ত সরস হইয়া ওঠে। প্রথম 7 দিন প্রীতমবাবু জপ করিলেন, আমি বেলুন অপেক্ষা ঊর্ধ্বগামী, নায়েগারা অপেক্ষা প্রবল, সমুদ্র অপেক্ষা বিশাল ও গভীর, হিমালয় অপেক্ষা উচ্চ, তুষার হইতে শুভ্র, সূর্য হইতে প্রখর, আমি সর্বাপেক্ষা সকল বিষয়ে শ্রেষ্ঠ। তারপর 15 দিন তিনি মনে মনে পৃথিবীর সকল বস্তু ও মানবকে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন, আমা অপেক্ষা তুমি বহু নিম্নে, হে জলধর, হে পর্বত, হে বৃক্ষ, আমা অপেক্ষা তোমরা ক্ষুদ্র। হে ধরণীর অধিবাসী, তোমরা আমার পদে প্রণত হও। এইরূপে প্রীতমবাবু বহু অধ্যায় পাঠ সমাপ্ত করিয়া অবশেষে এই পাঠে আসিলেন, যাহাতে কি করিয়া অপরকে নিজ ইচ্ছানুরূপ কার্য করানো যায় তাহা শিক্ষা দেওয়া হইয়াছে। প্রথমত, যে ব্যক্তিকে বশ করিতে হইবে তাহার অলক্ষিতে তাহার ঘাড়ের ঠিক মধ্যদেশে এককালীন 5-10 মিনিট কাল এক দৃষ্টে তাকাইয়া থাকিতে হইবে ও মনে মনে বলিতে হইবে, তুমি আমার দাস বা দাসী, তুমি আমার কথা মতো কাজ করিবে, অন্যথা করিবার তোমার ক্ষমতা নাই। তুমি আমার ইচ্ছা শক্তির অধীন, আমার আজ্ঞাবহ, তোমার নিজের বলিয়া কোনো ইচ্ছা নাই। তৎপরে একদিন তাহার চোখে চোখে চাহিয়া তাহাকে ধীর শান্ত কণ্ঠে সকল তীব্রতা বর্জিত ভাষায় বুঝাইয়া দিতে হইবে যে তাহার পক্ষে তাহার আদেশ মতো কার্য না করা স্বভাবতই অসম্ভব। ইহার পর তাহাকে যাহা বলা যাইবে সে তাহাই করিবে। প্রীতমবাবু দিন 15 আড়ালে আড়ালে সুভাষিনী ও মেধোর ঘাড়ের উপর দৃষ্টি নিবদ্ধ করিয়া তাহাদের দাসত্বে বাঁধিবার ব্যবস্থা করিতে লাগিলেন। তারপর একদিন তিনি মেধোকে সিঁড়ির নিকট ধরিয়া এক দৃষ্টে তাহার চোখের দিকে চাহিয়া ধীর শান্ত কণ্ঠে বলিলেন,
হে মাধব, আমি তোমার প্রভু, তুমি আমার দাস। এই পাদুকা যুগল বহন করিয়া তুমি আমার কক্ষে স্থাপন করো। মেধো বাবুর কথা একটাও বুঝিতে না পারিয়া ভ্যাবাচাকা খাইয়া হাঁ করিয়া তাহার মুখের দিকে চাহিয়া রহিল। বাবু বুঝিলেন মেধোর ইচ্ছাশক্তি সম্পূর্ণ লোপ পাইয়াছে ও সে তাহারই ইচ্ছায় এবার নড়িবে চড়িবে। তিনি আবার বলিলেন, মাধব। মেধো এবার সত্যই ভয় পাইয়া বলিল, আজ্ঞে বাবু, কি বলছেন? প্রীতমবাবু বলিলেন, জুতো জোড়া নিয়ে ঘরে রেখে এসো। মেধো তাহার পা হইতে জুতোজোড়া খুলিয়া লইয়া ঘরের দিকে চলিল। তাহার পশ্চাতে প্রীতমবাবু বিজয়োল্লাস গর্বিত বদনে বুক ফুলাইয়া অগ্রসর হইলেন। গিন্নি রান্নাঘর হইতে বাহির হইয়া কোথায় যাইতেছিলেন। তিনি জুতাহস্তে ভৃত্য ও তৎপশ্চাতে খালি পায়ে বাবুর এই অপরূপ মিছিল দেখিয়া ক্ষণিকের জন্য হতবুদ্ধি হইয়া তাকাইয়া রহিলেন। তারপরে প্রীতমবাবুকে সম্বোধন করিয়া জিজ্ঞাসা করিলেন, এ কি? প্রীতমবাবু গৃহিণীর মুখে এরূপ কিংকর্তব্য বিমূঢ় ভাব দেখিয়া বুঝিলেন সময় হইয়াছে, এইবার তাহার আত্মপ্রতিষ্ঠা পূর্ণ হইবে। তিনি মেধোর হস্ত হইতে চটিজোড়া লইয়া পায়ে দিয়া গম্ভীর কণ্ঠে বলিলেন, রে নারী, সৃষ্টিতে তোমার স্থান কোথায় তাহা বুঝিয়াছ কি? তাহা আমার পদতলে। তুমি আমার দাসী, আমার আজ্ঞা পালনেই তোমার জীবনের সার্থকতা। সুভাষিনী প্রথমে একটু অবাক হইয়া গিয়াছিলেন। হঠাৎ তাহার মনে হইল স্বামী সম্ভবত কোনো অ্যামেচার থিয়েটারের পালায় নামিয়াছেন, এ তাহারই রিহার্সাল হইতেছে। তাহার মেজাজটাও আজ একটু ভালোই ছিল, তাই তিনি হাস্য করিয়া বলিলেন, মরণ, রস করবার ইচ্ছে তো চাকর বাকর নিয়ে বেরিয়েছ কেন? চলো ওই ঘরে গিয়ে তোমার পালা শুনি গে। প্রীতমবাবু বলিলেন, প্রিয়ে, এ যে সে অভিনয় নহে, ইহা জীবননাট্য। তুমি আমার দাসী চিরকালের, আমার আজ্ঞা পালনেই তোমার পূর্ণতা ও স্থিতি। গিন্নি নিজের ভুল বুঝিলেন, বলিলেন, ও তাই নাকি? আচ্ছা, দেখা যাবে কে কার মনিব। প্রীতমবাবু একটা ঘরের দরজার দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, যাও। গিন্নি বলিলেন, তুমি যাও না। প্রীতমবাবু হঠাৎ বিকট চিৎকার করিয়া বলিলেন, যাও বলছি এখুনি। গিন্নি ভাবিলেন হয়তো স্বামী আবার নেশাটেশা করিয়াছেন, তাই আত্মরক্ষার্থে ঘরে গিয়া প্রবেশ করিলেন এবং ভিতর হইতে অর্গলবদ্ধ করিলেন। একাধারে এরূপ দুইটি জয়ের আনন্দে প্রীতমবাবু বিভোর হইয়া ছাদে গিয়া পায়চারি করিতে লাগিলেন। ঘণ্টাখানেক পরে আপিসের কাপড় পরিবার জন্য ঘরে ঢুকিতে গিয়া দেখিলেন দ্বার বন্ধ। বহু চিৎকার করিলেন, বহু ইচ্ছাশক্তি প্রয়োগ করিলেন, কিন্তু কোনো ফল হইল না। অগত্যা বাসার কাপড়ে ও বাজারের খাবার খাইয়া প্রীতমবাবু আপিসে গেলেন। জয়ের মধ্যে পরাজয়ের ভেজাল পাইয়া আনন্দটা তাহার কিছুটা কমিয়া গেল। বৈকালে গৃহে ফিরিয়া দেখিলেন বাড়িতে কেহ নাই, শুধু মেধো। সে একটা তালা ও চাবি তাহার হাতে দিয়া বলিল, মা ঠাকরুন বাপের বাড়ি গেছেন, আমায় ছুটি দিয়েছেন, আমি চললুম। প্রীতমবাবু বলিলেন, সে কি, আর খাওয়া দাওয়া তার কি ব্যবস্থা? মেধো বলিল, বাড়িতে চাল ডাল নুন তেল কিছুই নেই, মা ঠাকরুন টাকা পয়সাও কিছু দিয়ে যাননি। প্রীতমবাবু পকেটে হাত দিয়া দেখিলেন মাত্র 3.5 আনা পয়সা আছে। তিনি মেধোকে বলিলেন, তুমি যাও। মেধো চলিয়া গেল। উপরে উঠিয়া প্রীতমবাবু দেখিলেন ঘরে বাক্স প্যাঁটরা কিছুই নাই। মায়ের বিছানাপত্র আয়না চিরুনি সব লইয়া গিন্নি শুধু ঘরে খালি তক্তপোষটা ও একখানা চেয়ার মাত্র রাখিয়া গিয়াছেন। ভাঁড়ারে ঢুকিয়া দেখিলেন একটা টিনে কয়েকটা আদা আর শুকনো লঙ্কা রহিয়াছে, আর রহিয়াছে এক ঝুড়ি ঘুঁটে।
প্রীতমবাবু হতাশ হইয়া 3.5 আনা পয়সা পকেটে রাস্তায় বাহির হইয়া পড়িলেন। তাহার শ্বশুরালয়ে ঠাকুর পুকুর, ট্রামে ও গাড়িতে অনেক মাইল ও অনেক পয়সার মামলা। দারুণ ক্ষুধা, ক্ষুণ্ণিবৃত্তি করিতেই পয়সা কটা ফুরাইয়া গেল। তারপর প্রীতমবাবু যূথভ্রষ্ট কোনো উষ্ট্রের ন্যায় শ্বশুরালয়ের পথে দেহটাকে টানিয়া লইয়া অগ্রসর হইলেন। পথে বহুবার বিশ্রামের জন্য ও জল খাইবার জন্য বসিয়া ও শেষের দিকে একটা আলু বোঝাই গরুর গাড়ির চালকের কৃপায় তাহার উপর চড়িয়া রাত্রি 2টার সময় প্রীতমবাবু শ্বশুরালয়ে পৌঁছিলেন। স্বয়ং শ্বশুর মহাশয় তাহাকে দরজা খুলিয়া আলো ধরিয়া শয়নাগারের দিকে আগাইয়া দিলেন। শুধু একবার তিনি অনুযোগের সুরে বলিলেন, ছি বাবাজি, অন্তত ছেলেটার মুখের দিকে চেয়েও তোমার ওসব নেশা টেশা করা উচিত নয়। প্রীতমবাবু ক্লান্তি ও অবসাদের তাড়নায় তাহার কথার প্রতিবাদও করিতে পারিলেন না। মিথ্যা কলঙ্কের বোঝা বহিয়া শয়নকক্ষে প্রবেশ করিলেন। স্ত্রী বলিলেন, কি গো মনিব ঠাকুর, এসেছ? বলি হেঁটে হেঁটে তো পায়ের নড়া খইয়ে এসেছ, এখনও কি আমি তোমার দাসী বাঁধি? প্রীতমবাবু সকল ইচ্ছাশক্তি পত্নীর পদে বিসর্জন দিয়া বলিলেন, না গো না, আর কখনো অমন কথা আমি আর মুখে আনব না। ঘরে কিছু খাবার আছে? প্রীতমবাবু অদ্ভুত ইচ্ছাশক্তি গ্রন্থটি রাজপথে নিক্ষেপ করিয়া আজকাল আবার ঠিক পূর্বের ন্যায় স্ত্রীর কথা মতো ঘুম হইতে ওঠেন, বাজারে যান, ছেলেকে খেলা দেন, আপিসে যান, মাহিনা আনিয়া স্ত্রীকে বুঝাইয়া দেন, ওঠেন, বসেন। কিন্তু প্রাণে তাহার দারুণ অশান্তি। গিন্নি তাহাকে বড়ই কড়া শাসনে রাখেন। তাহার সিগারেট খাওয়া বারণ, সান্ধ্য ভ্রমণের জন্য 1 ঘণ্টার অধিক বাহিরে থাকা বারণ, কোনো প্রকার বদহজমের অর্থাৎ সর্বপ্রকার মুখরোচক খাদ্য খাওয়া বারণ, বন্ধুবান্ধবকে বাড়িতে নিমন্ত্রণ করা বারণ, আরও কত কিছু বারণ। এতদ্দিত তাহাকে মেধর, খোকার, নসুখুড়ার আরও কত লোকের মন জোগাইয়া চলিতে হয়। প্রত্যহ শতবার শুনিতে হয় তিনি অকর্মা, নির্লজ্জ, বেহায়া ও নির্বোধ। মরিয়া হইয়া শেষাবধি প্রীতমবাবু একদিন পরম শত্রু নেপেন ভাদুড়ির শরণাপন্ন হইলেন। বলিলেন, ভাই নেপেন, জানোই তো আমার কেমন করে দিন কাটছে। কি করে বাড়িতে একটু নিজের মতো সুখে শান্তিতে থাকতে পারি, তার একটা উপায় বলতে পারো? হ্যাঁ, তুমি বুদ্ধিমান লোক, ইচ্ছে করলে পারবে একটা উপায় বলে দিতে। নেপেনবাবু তাহাকে বহু প্রশ্ন করিয়া অবশেষে একটা পরামর্শ দিলেন। দিন কয়েক পরে একদিন রাত্রে তরকারিতে নুন বেশি হইয়াছে বলায় সুভাষিনী প্রীতমবাবুর পাতে 1 হাতা গরম জল ঢালিয়া দিয়া বলিলেন, এবার খাও, নুন কম লাগবে এখন, কাজ নেই কোনো, শুধু খুঁত ধরা বাই হয়েছে, এরপর তুমি হোটেলে গিয়ে 4 গন্ডা পয়সা দিয়ে ভাত খেও। প্রীতমবাবু রাগ করিয়া না খাইয়া উঠিয়া গেলেন। খাবার ঘরের বাহিরে গিয়াই কিন্তু তাহার মুখ কি একটা অপূর্ব আনন্দে উৎফুল্ল হইয়া উঠিল। পরদিন সকালবেলা ঘুম ভাঙিতেই সুভাষিনী দেখিলেন প্রীতমবাবু মশারির দিকে পা তুলিয়া মা মা বলিয়া ডাকিতেছেন ও মধ্যে মধ্যে নিজের বৃদ্ধাঙ্গুষ্ঠ চুষিতেছেন। প্রথমে তিনি তর্জন গর্জন গালিগালাজ দিয়া দেখিলেন কিছুই হইল না। প্রীতমবাবু তক্তপোষের উপর চিত হইয়া শুইয়া একটা বিরাটাকৃতি দৈত্য শিশুর ন্যায় হাত পা ছুঁড়িয়া ক্রমাগত মা মা করিতে লাগিলেন। গিন্নি ভয় পাইয়া নসুখুড়াকে ডাকিয়া পাঠাইলেন। খুড়া আসিয়া টানাটানি করিয়া প্রীতমবাবুকে মেঝেতে নামাইয়া দিতেই প্রীতমবাবু হামা দিয়ে ঘরময় দুদু কাবো বলিয়া ঘুরিতে লাগিলেন। গিন্নি এবার সত্য সত্যই ভয় পাইয়া মহা কান্নাকাটি জুড়িয়া দিলেন। নসুখুড়া দৌড়াইয়া গিয়া ডাক্তার ডাকিয়া আনিলেন। ডাক্তার এরূপ ব্যায়াম কখনো দেখেন নাই। তিনি নিজ অজ্ঞতা ঢাকিবার জন্য বলিলেন,
অ্যাকিউট নার্ভাস ব্রেকডাউন। রোগীকে কোনো প্রকার নাড়াচাড়া বা উত্তেজিত করিবে না। দুধ চাহিতেছে, দুধ খাওয়াইয়াই রাখো। ঠিক আছে, পরে আসিয়া দেখিব কি হয়। সকলে ধরাধরি করিয়া পীতমবাবুকে খাটের উপর শোয়াইয়া দিলেন। তিনি শুইয়া শুইয়া কখনো হাত পা ছুঁড়িতে লাগিলেন, কখনো বা গ গ গ বলিয়া চিৎকার বা অযথা হাস্য করিতে লাগিলেন। শিশুরা যেমন ক্রমাগত চিত হইতে উপুর, উপুর হইতে চিত হইয়া দৈহিক এনার্জির সদ্ব্যবহার করে, পীতমবাবুও সেই রূপে ব্যায়ামের কাজ করিয়া যাইতে লাগিলেন। একবার নসুখুড়া অনবধানবশত পীতমবাবুর পায়ের কাছে আসিয়া বসাতে ক্রীড়ানিরত পীতমবাবুর পদসঞ্চালনে দূরে নিক্ষিপ্ত হইলেন। কেহ দেখিল না যে পীতমবাবুর মুখখানা ইহাতে কি এক অনির্বচনীয় আনন্দে উদ্ভাসিত হইয়া উঠিল। সুভাষিনীর কেশ ধরিয়া একবার পীতমবাবু সহাস্য বদনে ঝুলিয়া পড়িলেন। সুভাষিনীকে বহু কষ্টে সেই দৈত্য শিশুর কবল হইতে রক্ষা করা হইল। খাওয়া লইয়া আরেক তুমুল কাণ্ড বাঁধিয়া গেল। ঘরময় দুগ্ধের ঢেউ খেলিয়া গেল। 2-3টি পেয়ালা, 3-4টি বাটি খণ্ড বিখণ্ড হইয়া মেঝেতে গড়াইতে লাগিল। সুভাষিনী আজ জীবনে প্রথম বিপদের মুখে পরাজিত হইয়া ছলছল নেত্রে এই তাণ্ডব অভিনয় নির্বাক হইয়া দেখিতে লাগিলেন। সুভাষিনী বাটি করিয়া দুধ খাওয়াইতে না পারিয়া পীতমবাবুকে অগত্যা খোকার ফিডিং বটলে দুধ খাওয়াইতে বাধ্য হইলেন। নসুখোড়া নস্য লইতে লইতে বলিলেন, দুগ্গা দুগ্গা। 3-4 দিন অতিশয় যত্নের সহিত শুশ্রূষা করিয়া পীতমবাবুকে ক্রমশ আরোগ্যের পথে লইয়া যাওয়া হইতে লাগিল। সকলেই তাহার সেবায় নিযুক্ত। সুভাষিনী স্বয়ংকালে তাহার পা টিপিয়া দেন। নসুখোড়া তাহাকে মাঝে মাঝে হাওয়া করেন। ডাক্তার বলিয়াছেন, সম্পূর্ণ শান্তি ও আরাম দেওয়া চাই, নতুবা পাগল হইয়া যাইবার ভয় আছে। কয়েকদিন হইল পীতমবাবু আবার আপিস যাইতেছেন। নেপেনবাবু তাহাকে জিজ্ঞাসা করিলেন, কি ভায়া, কেমন আছো? মনে তো হচ্ছে খেয়ে দে তোফা ফুলেছ। পীতমবাবু নিজের বাম চক্ষু ঈষৎ নিমীলিত করিলেন। লিসেন চ্যানেলে আজকে শুনলেন অশোক চট্টোপাধ্যায়ের লেখা পীতাম্বর সান্ডেল।